তো এই ফকিন্নির পোলার আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই দুর্নীতি, অনিয়ম, মানুষের টাকা আত্মসাৎ এটাতে ভরা। সে জীবনে কোনোদিন আওয়ামী বিদ্বেষী ছিল না, সে আওয়ামী বিরোধী জীবনও কখনো ছিল না, তার রক্তের মধ্যে আওয়ামী লীগ। নুরুল হক নূর বেশি বাইরে গেছ, বেয়াদবি করবি সিনিয়রদের সাথে, জুতার বাড়ির চোটে নুরা খান মুখের ফোলা ব্যাগটার ফোলা জুতা দেখা সিনিয়রদের সাথে বেয়াদবি বলতে বেয়াদবি করতে পারে কি? দুধকলা দিয়ে যদি কাল সাপ পুষেন, একদিন সেই সাপের বলে আপনার জীবনে যেতে পারে। মনে রাখবেন, এরা কারণ নয়। এরকম আচরণ যারা করে, যেই করুক, আমি কারো পার্টিকুলার নাম নিতে চাচ্ছি না, এরা আসলে মতলববাজ, এরা তাদের নিজের এবং এরা সমাজকে ডুবায়, নিজেও ডুবে। এই ইদানিং দেখি আমাদের বাংলাদেশের কি ভিপি নূর নাকি জানি মাশাআল্লাহ খুব পাকনা কথা বলে, সারা বাংলাদেশে হিসাব করলে 5000 ভোটার নাই, মেম্বার হওয়ার ক্ষমতা নাই, বড় বড় বুলি, মানে এমন হুঙ্কার মারে মনে হয় যেন আগে যারা 17 বছর ছিল তাদের চেয়ে সে অনেক বড় কিছু হয়ে গেছে। এত লাফাই নুরা পাগলা জামাত ইসলামীকে নির্মূল করার জন্য বর্তমান উঠে পড়ে লেগেছে, কিন্তু এই নুরা পাগলা জানে না বাংলাদেশ জামাত ইসলামীকে যারাই নির্মূল করতে চেয়েছে বাংলাদেশ থেকে তারাই নির্মূল হয়ে গেছে। ভিপি নুরুল হক নুরুকে একটা ভিডিওতে বলতে শুনেছিলাম সে একজন সাধারণ কৃষকের ছেলে, কিন্তু এখন দেখতেছি একজন সাধারণ কৃষকের ছেলে আর কি হেলিকপ্টার নিয়ে ঘুরে তার ব্যাংকে কোটি কোটি টাকা। ভাই, এত টাকা কোথা থেকে আসলো? একজন সাধারণ কৃষকের ছেলে কিভাবে হেলিকপ্টার নিয়ে ঘুরতে পারে? ইলিয়াস হোসেন 3-4 দিন আগে যে ভিডিওটা বানাইছে ভিপি নুরের এগেইনস্টে, যেটা প্রচুর মানে ভিউ হয়েছে, মিলিয়ন ভিউ হইতেছে, এটা যদি আরো 7 দিন আগে বানাইতো তাহলে ভিপি নুরের কপাল পুড়ে যেত। আপনাদের কি মনে হয় তাহলে ভিপি নুরের যে এই যে প্রতিমন্ত্রিত্বটা সেটা থাকতো না? শেখ খানদের মতো চিহ্নিত টোকাই, যাদের কোনো নির্দিষ্ট আকার নাই, যেখানে ঢালবেন এই আকার ধারণ করবে, 50 টাকা দিলেই যারা পল্টি দেয়, তাদেরকে কি আপনি বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির দলের একটা প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানাবেন? রাশেদুদ্দিন পাটোয়ারিকে মোকাবেলা করতে পারেন না বলে? আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে প্রতিমন্ত্রী নুরুল হক নূর এবং রাশেদ খান জামাত শিবিরের বিরুদ্ধে বিফাস মন্তব্য করে সাধারণ জনগণের কাছে হাসির পাত্র হয়ে গিয়েছে। শুধু তাই নয়, বিরোধী দল থেকে নুরুল হক নূর এবং রাশেদ খানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আসতে শুরু করেছে। আর এই বিষয়টা নিয়েই ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আরে হিরো বানায় দিল তো প্রতিমন্ত্রী সাহেব রে, ভিপি নূর সাহেব হিরো হয়ে গেছে এখন। আমাদের ইলিয়াস হোসেন, ওনার প্রতিবেদনটা বাইর হওয়ার পর থেকে না উনি এতটা গরম খাইছে ভাই, কল্পনা করতে পারবেন না, কেউ তো ধরে রাখতে পারতেছে না। নিজেই ভাই একটা আসর জমাইছে, ওইখানে স্লোগান দেওয়াইতেছে, দেখেন মুখে হাসি, ভিপি নূরের কথা রাখছি, 10% ধাক্কা দিছি, এবং স্লোগান দিতেছে কে? মাথায় টুপি দাঁড়িয়ে আছে, আর উনি দেখেন এই দেখবেন, আরে বাপ রে বাপ, কত লোকজন দেখছেন, সবাই সামনে স্লোগান দেওয়াইতেছে ভিপি নূরের কথা রাখছি, 10% ধাক্কা দিছি, মানে আরো 90% রাইখা দিছে। ওইটা যদি দেয় তাইলে তো ভাই সুনামি হয়ে যাবে, উল্টায় ভালাবে সবকিছু। ওনারা আর কেউ খেপানো উচিত হবে না। আমাদের ইলিয়াস হোসেনের এই প্রতিবেদনের পরে উনি কিন্তু আসলেই হিরো হয়ে গেছে। কারণ কি জানেন, আমাদের দেশের মানুষ তো ক্ষমতার সঙ্গে থাকতে চায়। ওই প্রতিবেদনে একটা জিনিস বোঝা গেছে, এই লোকের অনেক ক্ষমতা। ওই যে ইসরায়েলের গোয়েন্দাদেরও বোকা বানায়া তাদের কাছ থেকে মাল নিয়ে আনিছে, মোসাদের কাছ থেকে মাল নিয়ে আনিছে। তার মানে কত অভিজ্ঞ লোক, এবং আত্মীয়করণ কাকে বলে? হায় 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 হায়, আমরা শেখ হাসিনাকে বলতাম আত্মীয়করণ, ওনার আত্মীয় স্বজনকেই খালি বড় বড় পোস্টে দেয়। ওনার এলাকায় ওনার আত্মীয়রাই কিন্তু এখন সবকিছু সামলাইতেছে। আত্মীয়করণ কাকে বলে ওনার এলাকায় গেলে বুঝতে পারবেন। কিন্তু ভাই এই প্রতিবেদনটা প্রকাশ হওয়ার পর উনি আরো বেশি উঠা গেছে ভাই, হ্যাঁ উপরের দিকে উঠা গেছে, এমন পর্যায়ে চলে গেছে ওনাকে নিয়ে কথা বলার জন্য এখন অনেকেই বাইর হয়েছে ভাই। কারণ ওই যে টাকায় কথা বলে, খরচ করতেছে 2 হাতে, পুরো মিডিয়া হাতে নিয়ে নিছে তো, এবং পিছনেও ভাই অনেক লোক চলে আসছে, কারণ ক্ষমতার সঙ্গে থাকতে হবে। উনি যে ক্ষমতাবান, ইলিয়াস হোসেন সাহেবের ওই প্রতিবেদনে ক্লিয়ারলি বোঝা গেছে যে ইনি একজন ক্ষমতাবান লোক, আর ক্ষমতাবানের সঙ্গেই তো সবাই থাকতে চায়। যেমন আমাদের দেশের সরকার, ওনারাও কিন্তু বিরাট ক্ষমতাবান, ওনাদের সঙ্গে সবাই থাকতে চায়, কিন্তু বিরোধী দলও কি থাকতে চায়? জামাতে ইসলামের আওয়াজ একটু কম না এরকম মনে হচ্ছে না? আমাদের নাহিদ ইসলামের আওয়াজ আছে, কিন্তু সেই আওয়াজে কাজ হচ্ছে না।
আবার আমাদের ওই যে হাসনাত আব্দুল্লাহ কই, আমার তো মনে হয় উনি একটা সিস্টেমের মধ্যে চলে গেছে, উনার মাথার মধ্যে হয়তো এইটা ঢুকছে, আচ্ছা আমি তো সারা দেশের উন্নয়ন করতে পারুম না, আমি শুধু আমার এলাকার উন্নয়ন করি, এবং ওনাকে বরাদ্দ দেওয়া হচ্ছে 2 হাতে, এবং ওনাকে ব্যস্ত রাখা হয়েছে ওনার এলাকার উন্নতির জন্য, মানে একটা সিস্টেমের মধ্যে ঢুকাই দিছে। আর উনিও এটা বুঝছে আমি যদি আমার এলাকার উন্নয়ন করি বারবার এমপি হইতে পারবো, যার জন্য ব্যস্ত হয়ে গেছে দেবিদ্দার নিয়ে। ওনার এলাকার নাম কি দেবিদ্দার নাকি? হ্যাঁ দেবিদ্দার। ওইখানে কিন্তু চাঁদাবাজি নাই। একজন সিএনজি ড্রাইভারের আমি ইন্টারভিউ দেখতেছিলাম দেবিদ্দারের, যে আমাদের এই এলাকাটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর এলাকা, কেউ এখানে 1 টাকা চাঁদাবাজি দেখাইতে পারবেন না। তার মানে উনি ওনার এলাকার হাল ধরতে পারছে, চাঁদাবাজদের সরায়া হাল ধরতে পারছে, খুবই ভালো কাজ। কিন্তু লোকাল নেতা হয়ে যায় না, সিস্টেমের মধ্যে পড়া লোকাল নেতা হওয়ার দরকার নাই, আওয়াজ তুলতে হবে। কিন্তু এই মুহূর্তে কেন আওয়াজ তুলতেছে না, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই, কেন আওয়াজ তুলতেছে না। এর মধ্যে আপনারা দেখছেন আমাদের রাষ্ট্রপতির নির্বাচন হয়ে গেছে, খুবই সুন্দরভাবে হয়ে গেছে, মনোনয়ন হয়ে গেছে, নির্বাচন না মনোনয়ন, হ্যাঁ নির্বাচনের একটা নাটক হয়েছে, সে নাটকটা খুব ব্যয়বহুল, আমরা দেখছি, ওকে ডান। আগামীতে নাকি 70-এর এই অনুচ্ছেদ থাকবে না, সংস্কার কইরা নতুন অনুচ্ছেদের ভিতর দিয়া নির্বাচন হবে আগামীতে। আজ নগদ কাল বাকি, ওই যে দোকানের মধ্যে লেখা থাকে না, আজ নগদ কাল বাকি, প্রতিদিনই যায় দেখবেন নগদ চাইতেছে, বাকিটা আর আসে না, ওই কাল আর আসে না। ঠিক তেমনি জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি চাই, গণভোটের অধিকার চাই, আর ওনারা বলে অক্ষরে অক্ষরে পালন করব। আমরা যেহেতু সিগনেচার করছি, অক্ষরে অক্ষরে পালন করব। প্রতিদিনই ওনাদের কাছে চাওয়া হয়, প্রতিদিনই ওনাদের কাছে দাবি জানানো হয়, আর প্রতিদিনই ওনারা বলে অক্ষরে অক্ষরে পালন করব। আজ নগদ কাল বাকির মতো। তারপরও ভাই কিছু আলাপ করতে হবে, গভীরে যাইতে হবে আলাপের। কি হইতে যাচ্ছে, নাটাই সুতা কার হাতে? গতকালকে আপনারা দেখছেন রাষ্ট্রপতির অনুষ্ঠানে সবাই গেছিল, কিন্তু আমাদের ডক্টর ইউনূস স্যারও গেছিল। উনি কোথায় বসছিল? মাননীয় প্রধানমন্ত্রীর ডান দিকে, বাম দিকে ওয়াইফ বসতে হয় ভাই, এটা নিয়ম। মেয়েরা বাম দিকে বসে, হাজবেন্ডের বাম দিকে মেয়েরা বসে, কারণ এদিকে হৃদয়টা, হার্ট এখানে, যার জন্য এই জায়গাটা বসানো হয়। আর ডান মানি এদিকে, সবচেয়ে আপন মানুষ ডান দিকে। ডান কারা এটা মাথায় রাখেন, এর জন্য ডান দিকে। এখন দেখেন ওইখানে কিন্তু দেখলাম ওনাদের মুখে হাসি। এখন একটা প্রশ্ন হলো, এই যে এই দলের ভিতর থেকেই ভাই টক শুতে যায়, অনেকে বলে এই ডক্টর ইউনূসের বিচার হইতে হবে, ওনাকে ছাড় দেওয়া যাবে না, হাবি যাবি অনেক রকম অপমানজনক কথা। কিন্তু সরকার কি সেটা মনে করে? নিশ্চয়ই না। কেননা এটা সোজা অঙ্ক ভাই, একেবারেই সরল একটা অঙ্ক। কারণ কি জানেন, ওই যে ইউনূস সরকারকে বৈধতা দিতেই হবে, বর্তমান সরকারকে এই সরকার দিতে বাধ্য, ওই ইউনূস সরকারকে বৈধতা দিতে বাধ্য বর্তমান সরকার। কারণ নাইলে তো ভাই আমারই বৈধতা থাকে না। ওই 18 মাসের সরকার যদি বৈধতা না পায়, তাইলে এই নির্বাচন কি বৈধ নির্বাচন হইতে পারে? এই সরকারও তো অবৈধ হয়ে যায়। তার মানে দুজনই দুজনের কাছে ধরা। আমি দিব তোমাকে বৈধতা, তুমি দিবা আমাকে বৈধতা, দুজনকে দুজনের দরকার, খুবই দরকার। ইউনূস সরকার বৈধতা দিবে বিএনপি সরকারকে, আবার বিএনপি সরকার বৈধতা দিবে ইউনূস সরকারকে, নাইলে তো ভাই দুইজনই ফাইসা যাবে। যার কারণে আমি মাঝে মধ্যেই বলি এই সরকারের পিছে আছে একজন, সেটা ডক্টর ইউনূস স্যার। এটা আপনারা পরও হিসাব মিলাইতে পারবেন এবং প্রমাণও পাবেন। আপাতত এইটুকুই খালি বলি, ডক্টর ইউনূস স্যার যদি পিছন থেকে সইরা যায়, এই সরকার মহা বিপদে পড়বে। হ্যাঁ ভাই, মহা বিপদে পড়বে। ওনারা কিন্তু দেখেন দেখতে দেখতে 6 মাস পার কইরা দিছে, কিন্তু এখনো স্থির হইতে পারে নাই। এলোমেলো একটা ভাব আছে। দেখবেন এই মন্ত্রীকে এখানে নিয়ে যাচ্ছে, এই মন্ত্রীকে এখানে নিয়ে আসতেছে। ওই তাস যেমন সাফল দিতে হয় না খেলার সময়, এরকম সাফল দিয়ে যেতেছে, এর জায়গায় ওকে নিতেছে, ওর জায়গায় একে আনতেছে। এর মধ্যে কিন্তু তথ্যমন্ত্রী হয়ে গেছে আমাদের আন্দালিব পার্থ, আর যে তথ্যমন্ত্রী ছিল সে আবার আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে গেছে। এরকম চেঞ্জ হয়েছে চারিদিকে। আর প্রশাসনের মধ্যেও কিন্তু এরকম রদ বদল কইরা নিজেদের লোক সেটিং হয়ে গেছে। এর মধ্যে শোনা যাচ্ছে 28টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাইস চ্যান্সেলর যে দেওয়া হয়েছে সেটা নিজের দলের লোক দিছে। ধরেন এই শিক্ষকটা আমাদের হয়ে কাজ করছে গত 15-16 বছর, তাকে ভাইস চ্যান্সেলর বানায় দিছে। এইভাবে সব জায়গায় সেটিং করছে। এবং বর্তমান বিএনপির মহাসচিব রিজভী সাহেব বলছে আমেরিকাতেও নাকি দলীয়করণ করা হয়, পুলিশ অফিসার থেকে আরম্ভ করে মিলিটারি সব জায়গায় নিজেদের লোক দেওয়া হয়, যার জন্য ওনারা দলীয়করণ করতেছে। যেভাবে আমাদের ভিপি নূর সাহেবও ওনার এলাকায় আত্মীয়করণ করছে, এইভাবেই দেশ আগায় যাচ্ছে। কিন্তু আওয়াজ কেন কম? এই যে সরকারি দলের একজন প্রতিমন্ত্রী কত অপমানজনক কথাবার্তা বলতেছে। ওই যে 71 সালে কিভাবে কি করছে না করছে, নারী ঘটিত ব্যাপারগুলো সামনে নিয়ে আসতেছে, এবং ওই যুদ্ধে তাদের কি ভূমিকা ছিল সেটাও সামনে আনছে, এবং এইটাও বলছে
আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ কইরা গেছে, আমরা কিন্তু করুণা কইরা বাঁচায় রাখছি। যদি ধাক্কা দেয়, ওই যে 90 ভাগ হাতে রাইখা দিছে, 10 ভাগ ধাক্কা দিছে, ওইটা দিয়ে বুঝাই দিছে। এখন মানুষের মনে প্রশ্ন উঠা গেছে, আয় হায় এইটা কি ভাই সেই গৃহপালিত একটা বিরোধী দল হয়ে গেল জামাত ইসলাম? এই কথাটা কিন্তু সামনে আসছে। এনসিপির ব্যাপারও একই কথা সামনে আসছে। কিন্তু আমি একটু বুঝায় বলার চেষ্টা করি। এই যে কিছুদিন যাবত একটা কথা ভাই চারিদিকে ছড়ায় গেছে, মিডিয়া এটাকে বারবার সামনে তুলে আনতেছে, কি শহীদ হাদির সেই হত্যাকারীকে দিতে হবে, শেখ হাসিনাকে দিতে হবে, আরেকটা জানি কি চাইছিল ভুইলা গেছি। এই তিনটা না দেওয়া পর্যন্ত আমরা ভারতে যাব না। এই কথাটা কিন্তু মিডিয়া ছড়ায় দিছে, আমরাও কথা বলছি। কিন্তু ভিতরে ভিতরে কি এইটা? না, নিশ্চয়ই না। ভিতরে ভিতরে কি সেটা আপনারা দেখতে পাবেন। কেউ কাউকে দিবে না, শেখ হাসিনাকে দেওয়ার প্রশ্নই উঠে না, হাদির ওই হত্যাকারীকেও দিবে না। আমাদের সরকার নিশ্চয়ই যাবে, ভবিষ্যতে ইলিশ মাছও পাঠাবে, ওই দেশের সঙ্গে বৈঠকও হবে, সবই হবে। দেখবেন কোনো শর্ত ছাড়াই বৈঠক হয়ে গেছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিল্লিতে চলে গেছে। হ্যাঁ, কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। আর ওই একটি কারণেই কিন্তু বিরোধী দলের আওয়াজ নাই, আওয়াজ কম, কারণ ওনারা অপেক্ষায় আছে, দেখি কবে যায় ভারতে আর ওই শহীদ হাদির হত্যাকারীকে আনতে পারে কিনা। শেখ হাসিনা ধরলাম অনেক বড় ব্যাপার, কিন্তু শহীদ হাদির হত্যাকারীকে নাই না। ওনারা যদি ওই ভারত সফরে যায় তখনই তো আন্দোলনের একটা জোয়ার আসবে। এর মধ্যে আপনারা জানছেন শাপলা চত্বর থেকে আপনারা লং মার্চে নামতেছে, অনেক দূর পর্যন্ত হয়তো চলে যাবে, অনেক কিছু হয়তো আমরা দেখতে পাবো, মহাসমাবেশ হবে। কিন্তু এটা মহা আন্দোলন না, আন্দোলন করার সময় এখনো আসে নাই। ধৈর্য ধরতে হবে ভাইজান, ধৈর্য ধরতে হবে। কারণ কি জানেন, এই সরকারের উপরে কত বড় দায়িত্ব দিয়ে গেছে ডক্টর ইউনূস স্যার, সেটা কি একবার কল্পনা করছেন? 2 জনের রায় দিয়ে গেছে ফাঁসির, বাকিগুলার বিচার কিন্তু প্রক্রিয়ার মধ্যে আছে, পাইপলাইনের মধ্যে আছে। এই বিচার তো হইতেই হবে। ওই যে ক্যান্টনমেন্ট থেকে এসি বাসে যাদেরকে নিয়ে আসতো আবার নিয়ে যাইতো, তাদেরকে ইদানিং দেখা যাচ্ছে না। বিচার টিচার একটুখানি ভাই স্লো হয়ে গেছে। এই বিচারগুলো তো হইতে হবে। কে কার বিচার করবে একবার খেয়াল করেন। ঐতিহাসিকভাবে স্বাধীনতার সাথে কারা জড়িত? এই ইতিহাস কি বলে? আওয়ামী লীগ জড়িত, ওনাদের কারণেই স্বাধীনতা আসছে। আর সেই স্বাধীনতার পক্ষের শেখ হাসিনা, যে 30, 35, 40 বছর যাবৎ আওয়ামী লীগের হাল ধরে রাখছে, সেই তো আওয়ামী লীগকে চালায় নিয়ে আসছে। 75 সালের পরে আওয়ামী লীগের হাল কে ধরছে? শেখ হাসিনা। সেই শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে। এখন যদি কোনোভাবে ওনাকে আনা যায়, ওনারা যদি দেয় বা আন্তর্জাতিক কোনো চাপ দিয়া যদি আনা যায়, এই ফাঁসি কে দিবে? এই বিএনপি সরকারকেই তো দিতে হবে। আবার বিএনপি সরকারকে, ওনারাও কিন্তু স্বাধীনতার ঘোষক। চিন্তা করেন, ওই যে বলতাম না, এক খাপের মধ্যে 2 তলোয়ার ঢুকে না। খাপ একটা, 71-এর খাপ একটা, তলোয়ার 2টা। একটা তলোয়ার তো ভাঙ্গা ফেলতেই হবে। এই দায়িত্বটা এখন বিএনপির উপর আরো অনেকগুলা দায়িত্ব পড়ে রয়েছে ভাই। গুম, খুন এবং মানব অধিকার বিরোধী যে বিচারগুলো রয়ে গেছে, সব বিচারিত করতে হবে। এই জেলখানার মধ্যে ভাই অনেকেই রয়ে গেছে, পলক রয়ে গেছে, ইনু রয়ে গেছে, মেনন রয়ে গেছে, দরবেশ রয়ে গেছে, আবার ওই যে আইনমন্ত্রী আনিসুর রহমান, তার বিচার রয়ে গেছে, আর অনেকের বিচার রয়ে গেছে। আবার যারা বাইরে আছে তাদেরও বিচারের রায় অনেকের চলে আসবে। টোটাল দায়িত্বটা এখন বিএনপির উপরে। একবার চিন্তা করেন, এই বিচার আচারগুলা যদি জামাত ইসলাম করতে যাইতো, তাইলে কি হইতো ভাই? চারিদিক থেকে একটা আওয়াজ আসতো, রাজাকাররা বিচার করতেছে মুক্তিযুদ্ধদের, এইটা মাইনা নেওয়া যায় না। বিরাট বড় কেলেঙ্কারি হয়ে যাইতো, তো দেশে গৃহযুদ্ধ লেগে যেত। কারণ কি জানেন, স্বাধীনতার পক্ষের 2 পক্ষ, আওয়ামী লীগ এবং বিএনপি, তখন এক হয়ে যেত। কারণ ওনারা ক্ষমতায়, রাজাকাররা ক্ষমতায় যায় স্বাধীনতার পক্ষের মানুষের বিচার করতেছে। এই ধুম চারিদিকে তুইলাই দিত। দেখেন না, এখনো তুইলা দিতে চাইতেছে। আল কায়দা আছে, জঙ্গি আছে, এই কথাগুলো তো এখনো বলে। তখন ভাই চারিদিক থেকে ঝাঁপায় পড়তো, পার্শ্ববর্তী দেশ থেকেও ঝাঁপায় পড়তো, বিরাট বড় বিপদে পড়ে যাইতো। এই 6 মাসও টিকতো না জামাত ইসলাম। যার জন্য ওই যে বলে না, আমরা সইরে আসছি, আমাদেরকে বোঝানো হয়েছে। জামাতের মুখে শুনছেন না যে এই নির্বাচন প্রশ্নের মুখে, এই নির্বাচনের যে রায় হয়েছিল সেই রায় ঠিক মতো প্রচার করা হয় নাই। রাত্রে 8টা 9টার পরে কেমন যেন একটা উল্টে গেল সবকিছু। এই কথাগুলো তো বলে, কথাগুলো যে একেবারে উড়িয়ে দিবেন তা না, কিন্তু উনাদেরকে বোঝানো হয়েছে যে ভাই আপনারা ক্ষমতাটা নিয়েন না, নিলে কিন্তু আপনারা টিকতে পারবেন না। বিএনপিও স্বাধীনতার পক্ষের, আওয়ামী লীগও স্বাধীনতার পক্ষের, এরা সব এক হইয়া আপনাদের কাপড় চোপড় কুইলা হয়ে যাবে, তো টিকতে পারবেন না। সত্যি কথা, টিকতে পারতো না। দেখেন, বিরোধী দলরা সবাই হেল্প করার পরও, সহযোগিতা করার পরও সরকারের কিন্তু অনেক বদনাম, চাঁদাবাজি হচ্ছে, মারামারি হচ্ছে, এর জমি ও কাইরা নিয়ে যাইতেছে, নিজেরাই মারামারি করতেছে। অন্য দল নাই, কিন্তু বর্তমানে আর অন্য দলের সাথে কোনো মারামারি হচ্ছে না। ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বেয়াদব সবাই বলতো, সে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এখন বেয়াদবি করতেছে না। ভাই ব্রাদার, সবচেয়ে বেশি লজ্জা লাগে কখন জানেন? নাসিরউদ্দিন পাটোয়ারিকে বেয়াদব বলে।
আর ওনারা 2.5 বছর পালছে কোটি কোটি টাকা দিয়ে এমন একজন মানুষকে, সে কিন্তু ছিল চরম বেয়াদব। কারণ সে কিন্তু নিজের মুখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যা ইচ্ছা তাই বলতো, ওনার মাকে নিয়েও কথা বলছে, সব ভিডিও আছে। কার কথা বলতেছি আপনারা বুঝতে পারছেন, রাষ্ট্রপতি ছুপ্পু সাহেবের কথা বলতেছি। উনাকে কিন্তু কেউ বেয়াদব বলতেছে না। বেয়াদব কে? নাসিরুদ্দিন পাটোয়ারি। পাটোয়ারির কথা গায়ে হজম হয় না। হজম হয় কাদের কথা? ওই যে বড় বড় যারা মাথা, রাঘব বোয়াল, তাদের কথা হজম হয়, কারণ তাদেরকে কাজে লাগাইছে তো ভাই। মহাসচিব থাকাকালীন কিন্তু উনিও বলছে জামাত ইসলাম রাষ্ট্রদ্রোহী, এরা স্বাধীনতা বিরোধী, এবং জামাতের ওই 71 সালের ভূমিকা উনি কিন্তু বারবার সামনে নিয়ে আসছে। এখন দেখি ওই মন মানসিকতা ওনার মধ্যে আছে কিনা। ভাই ব্রাদার, এই মুহূর্তে 24 একটু পিছনে পড়ে থাকবে, এইসব আওয়াজ হবে না। জামাত ইসলাম কিন্তু বড় কোনো আওয়াজ দিবে না, এবং এই এনসিপিও কোনো আওয়াজ দিবে না। কারণ আমি একটু ব্যাখ্যা করছি, এই বিরোধী দল এমন কিছু চাইবে না যেন এই দেশে মধ্যবর্তী কোনো নির্বাচন হয়, সরকার পড়ে যাক, এমন কিছু চাইবে না। তবে জুলাই সনদ আর গণভোট, ওইটা কিন্তু বিরোধী দল ভুলে নাই, ওই হাতের পাশ রাইখা দিছে, সময় মতো সেটা সামনে নিয়ে আসবে। আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন ভারতে যাবে সেদিনই দেখবেন জুলাই সনদপত্র সামনে চলে আসবে, গণভোটের দাবি সামনে চলে আসবে। একটু অপেক্ষা। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।